মুভি শুরুতে আমরা ন্যান্সিকে দেখতে পাই যে হল্যান্ডে তার ফ্যামিলির সাথে বসবাস করত। সে তার হাজবেন্ডের সাথে অনেক সুখে শান্তিতে বসবাস করছিল, কিন্তু একদিন সে তার হাজবেন্ডের কাপড় ধুতে গিয়ে তার পকেটে একটি চিঠি খুঁজে পায়, আর চিঠিটির মধ্যে একটি মেয়ের নাম লেখা ছিল। এরপর সে তার হাজবেন্ডের অফিসে যায়, যেখানে সে হল্যান্ড শহরের একটি মডেল বানানো দেখতে পায়। এখানে কয়েকটি ঘরই বানানো হয়েছে আর ঘরগুলোর হিস্ট্রি বিল্ড করা হয়েছে। ন্যান্সি ভাবছিল ফ্রেড এই মডেলটি দিয়ে কি করবে, বিকজ ফ্রেড তো একজন চোখের ডক্টর। ফ্রেড তার কাছ থেকে নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে। ন্যান্সি একজন টিচার ছিল। সে এ বিষয়ে তার কলিগ দেবের সাথে কথা বলে। ন্যান্সি তাকে বলে, আমার মনে হচ্ছে আমার হাজবেন্ড আমাকে চিট করছে, সে কিছু একটা তো আমার কাছ থেকে লুকাচ্ছে, তাই আমার জানতে হবে সে অ্যাকচুয়ালি কি লুকাচ্ছে, আর এটাতে তুমি আমাকে সাহায্য করবে। কিন্তু দেব তাকে এটা বলে না করে দেয় যে এগুলো তার পার্সোনাল ম্যাটার আর সে এগুলোতে পড়তে চায় না। এরপর সে বাসায় চলে যায়, কিন্তু সে অনেক বেশি রেগেছিল, যার ফলে সে যা রান্না করে সব খাবার নষ্ট হয়ে যায়। ফ্রেড এগুলো নোটিস করে এবং তার ওয়াইফকে গিয়ে বলে, ন্যান্সি, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তুমি চাইলে আমরা দুজন সব ভুলে আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি। এটা শুনে তো ন্যান্সির মাথা ঘুরে যায়, কারণ সে তো ফ্রেডকে কোনো কিছু বুঝতে দেয়নি। তাহলে ফ্রেড কি করে বুঝলো যে তার উপর তার সন্দেহ আছে? সবাই ঘুমিয়ে যাওয়ার পর ন্যান্সি স্টোর রুমে যায়, যেখানে সবার জিনিসপত্র রাখা ছিল। সেখানে ন্যান্সি অনেক খোঁজে ফ্রেডের একটি ক্যামেরা খুঁজে পায়, যেটি ফ্রেড তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। ন্যান্সি আরো বেশি চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে ফ্রেড ক্যামেরা দিয়ে কি করবে, আর যদি তার ক্যামেরার প্রয়োজন হয়েও থাকে তাহলে সেটা সে আমার কাছ থেকে কেন লুকাবে। ন্যান্সি এগুলো ভাবছিল, তখনই সে তাদের ঘরের বাহিরে কোনো কিছুর শব্দ শুনতে পায়। এরপর সে একটি হাতুড়ি হাতে নিয়ে সেখান থেকে বের হয়। বাহিরে গিয়ে সে তার ডাস্টবিনে একটি শকুনকে দেখতে পায়, যে তার শব্দ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই সে পিছনে ফিরে দেখতে পায় তাদের একটি রুমের আলো জ্বলে আছে, আর তার হাজবেন্ডের সাথে কোনো একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তখনই তার ছেলে তার পিছন দিয়ে ফেস্টিভ্যালের কাপড় পরে জঙ্গলের দিকে দৌড়ে যায়। সে তার ছেলের পিছে পিছে যায় আর হাঁটতে হাঁটতে একটি রাস্তায় চলে আসে। হঠাৎ করে সে অনুভব করতে পারে তার পায়ের নিচে অনেকগুলো লাশ ভেসে উঠেছে। কিছুক্ষণ পর আবার লাশগুলো উধাও হয়ে যায় আর ন্যান্সি পানিতে ডুবতে থাকে। তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে খাবার রান্না করা থেকে শুরু করে পানিতে ডুবা পর্যন্ত সবটাই তার স্বপ্ন ছিল, আর এমন স্বপ্ন সে প্রায় দেখছিল, কারণ সে সারাক্ষণ ফ্রেডকে নিয়ে টেনশন করছিল। পরের দিন সে ডেভের সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে, যেখানে সে ডেভকে বলে, এখন তো আমার সন্দেহ বাস্তব রূপ নিতে চলেছে, তুমি আমাকে প্লিজ সাহায্য করো। দেব রাজি ছিল না, কিন্তু যখনই নিন্সি তার হাত ধরে তখন সে গলে যায়, কারণ সেও নিন্সিকে অনেক পছন্দ করত। দেব নিন্সিকে আস্ক করে, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? নিন্সি বলে, খুবই সহজ, তুমি চেকআপের বাহানা করে ফ্রেডের অফিসে যাবে, সেখানে গিয়ে ওয়াশরুম ইউজ করার বাহানা করে তুমি উইন্ডো খুলে রাখবে, যেন রাতের বেলা আমরা দুজন ভিতরে ঢুকে একটু তদন্ত করতে পারি। এরপর দেব চেকআপের বাহানা করে তার হাজবেন্ডের কাছে যায়, যেখানে তার চোখ চেকআপ করানো হয়। তার চোখে কোনো সমস্যা ছিল না। তার হাজবেন্ড দেবকে বলে, তুমি তো টিচার তাই না? আর সেই স্কুলের টিচার যেখানে আমার ওয়াইফ জব করে। দেব তাকে বলে, আমি অনেক ইন্ট্রোভার্ট, তাই কোনো টিচারের সাথেই তেমন একটা কথা হয় না। দেব অনেক বেশি ভয় পাচ্ছিল, সে শুধু সেখান থেকে তাড়াতাড়ি বের হতে চাচ্ছিল, কিন্তু ফ্রেড তার চোখে একটি ড্রপ দিয়ে দেয় আর বলে এখানে কিছুক্ষণ বসতে। কিন্তু দেব অনেক বেশি ভয় পাচ্ছিল, সে তাড়াতাড়ি উঠে আর সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। তখনই সামনে থেকে পুলিশ আসে। পুলিশকে দেখে সে এমন ভাবে ভয় পেয়ে যায় যেন মনে হচ্ছিল সে কোনো মার্ডার করেছে। এরপর সে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়, আর ওয়াশরুমে গিয়ে ন্যান্সির কথা অনুযায়ী জানালা খুলে দেয়, আর জানালার নিচে একটি পেপার রেখে বের হয়ে যায়, যেন রাতে কেউ লাগানোর চেষ্টা করলেও জানালা লক না হয়। এরপর সে তাড়াহুড়া করে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু ফ্রেডের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনার চেকআপ এখনো শেষ হয়নি। সে অ্যাসিস্ট্যান্টের কথা না শুনে তাড়াতাড়ি করে বের হয়ে যায়। বাহিরে নিন্সি একটি গাড়িতে তার জন্য অপেক্ষা করছিল। সে গাড়িতে উঠে বসে। দেব অনেক ভয় পেয়েছিল। সে নেন্সিকে বলে, এরপর আমি আর তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। দেব নিজেকে ঝুঁকিতে ফেলে নেন্সিকে সাহায্য করেছিল, তাই এখানে দুজন ইমোশনাল হয়ে যায়, আর ইমোশনাল হয়ে দুজন অনেক বেশি ক্লোজ হয়ে যায়। তবে তারা দুজন দুজনকে সামলে নেয়, আর এখানে রিভিল হয় শুধু দেব নেন্সিকে নয়, নেন্সিও দেবকে পছন্দ করে। তো প্ল্যান অনুযায়ী আজকে রাতে তাদের ফ্রেডের অফিসে গিয়ে খোঁজ নেওয়ার কথা ছিল, তাই রাতে সে ফ্রেডকে বাহানা করে আজকে একটি পার্টি আছে যেখানে তার যেতে হবে। এরপর সে রেডি হয়ে দেবের সাথে তার অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। নেন্সি জানালা দিয়ে ফ্রেডের অফিসে ঢুকে, কিন্তু অন্যদিকে নেন্সি যার বাসায় পার্টিতে যাওয়ার কথা বলে বের হয়েছিল বাসা থেকে, সেই মহিলা ফ্রেডকে কল করে। আসলে তার ছেলের চোখে ইনফেকশন হয়েছে, আর সেটা দেখানোর জন্যই সে ফ্রেডের কাছে আসছিল। সে ফ্রেডকে বলে ক্লিনিকে আসার জন্য। সেও ক্লিনিকে যাচ্ছে, ন্যান্সিও ক্লিনিকে। তার প্ল্যান চপাট হতে যাচ্ছে। ফ্রেড তার ছেলেকে ঘরে একা রেখে ক্লিনিকে চলে যায়। এদিকে নেন্সি অনেক খোঁজাখুঁজি করে ক্লিনিকে ফ্রেডের অনেকগুলি ডেবিট কার্ড দেখতে পায়, যেখান থেকে
থেকে একটি নাম্বার সে নোট করে নেয়। সে সেখানে একটি অ্যালবাম খুঁজে পায় যেখানে অনেকগুলো ঘরের পিকচার ছিল। সে আরো ইনভেস্টিগেট করতেই যাবে তখনই তাকে ডেভ কল দেয় আর বলে বাহিরে ফ্রেড চলে এসেছে। ন্যান্সি তাড়াতাড়ি সেখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, যার ফলে ফ্রেডের শহরের মডেলটির উপর তার একটি ইয়াররিং পড়ে যায়। এরপর ফ্রেড ন্যান্সির ফ্রেন্ডের ছেলের চেক আপ করায় এবং তাকে আস্ক করে ন্যান্সির সাথে পার্টি কেমন চলছে। তখন সেই মহিলাটি বলে আমার বাসায় তো কোনো পার্টি অ্যারেঞ্জ করিনি আর ন্যান্সি আজকে আমার বাসায় যায়নি। এটা শুনে ফ্রেড বুঝতে পারে ন্যান্সি তাকে মিথ্যা বলেছে। এরপর ফ্রেড তার সিক্রেট রুমে যায় আর সেখানে গিয়ে সে তার বানানো মডেলটির উপর ন্যান্সির ইয়াররিং খুঁজে পায় আর বুঝতে পারে ন্যান্সি এখানে এসেছিল। অন্যদিকে দেবের বাসায় ন্যান্সি আর দেব অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছিল। তখনই অনেকগুলো স্টুডেন্ট এসে দেবের বাসায় অ্যাটাক করে, কারণ সেই স্টুডেন্টগুলোকে দেব পানিশ করেছিল। দেব ভিতরে আসে, ন্যান্সিকে বলে আমি এরকম লুকাচুপির জীবন চাই না। তোমার যদি আমার সাথে থাকতে হয় তাহলে তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে হবে। কিন্তু ন্যান্সি তাকে জানায় আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, আমি এটা কখনোই পারবো না। কিন্তু যদি কখনো এমন হয় যে সে আমাকে সত্যি সত্যি চিট করছে তাহলে আমি তাকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসবো। তবে এখানে একটি সমস্যা থেকেই যাবে, কারণ ফ্রেডের ফাইন্যান্সিয়াল অবস্থা ন্যান্সির থেকে অনেক ভালো, তাই তার ছেলের কাস্টাডি তার হাজবেন্ড পেয়ে যাবে আর ন্যান্সি তার ছেলেকে ছাড়া থাকতে পারবে না। এরপর ন্যান্সি তার বাসায় ফিরে যায়। সে রাতে আবার একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায় যেখানে সে তার ছেলেকে তার থেকে দূরে যেতে দেখে। তখনই তার ঘুম ভেঙে যায়। ফ্রেড তার পায়ের কাছে বসেছিল। ফ্রেড তাকে জিজ্ঞাসা করে তোমার নাইট পার্টি কেমন ছিল। ন্যান্সি মিথ্যা বলে যে তার পার্টি অনেক ভালো কেটেছে। ফ্রেডও তাকে বুঝতে দেয় না যে সে সবকিছু জেনে গিয়েছে। যাই হোক, এরপর ন্যান্সি ডেবিট কার্ডের হিস্ট্রি বের করে আর জানতে পারে ফ্রেড অনেক দামি একটি গিফট অর্ডার করেছে। এরপর সে ভাবতে থাকে এত দামি গিফট ফ্রেড কার জন্য নিয়েছে। ভাবতে ভাবতে ঘরে গিয়ে সে দেখতে পায় ফ্রেড তার জন্য অনেক বড় একটি গিফট রেখেছে। সে বুঝতে পারে আসলে সেই গিফটটি তার জন্যই ছিল। তখনই ফ্রেড তাকে তার ইয়াররিং ফেরত দিয়ে বলে টেনশন করো না, সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ফ্রেডের কথা শুনে সে অনেক রিল্যাক্স ফিল করে। কিছুদিন পর ন্যান্সির অফিসে একটি পার্টি ছিল যেখানে দেবের সাথে তার সময় কাটাতে অনেক ভালো লাগে। বাসায় এসেও সে দেবের সাথে কাটানো মোমেন্টগুলো নিয়ে ভাবতে থাকে, যার ফলে তার দেবের প্রতি অ্যাট্রাকশন ফিল হয়। এরপর ন্যান্সি ডেভকে কল করে আর বলে সে তার হাজবেন্ডকে ছেড়ে তার কাছে চলে আসবে, তবে এটার জন্য তাকে সাহায্য করতে হবে যেন সে তার হাজবেন্ডের বিরুদ্ধে প্রমাণ জোগাতে পারে তাকে ডিভোর্স দেওয়ার জন্য। এগুলো শুনে ডেভ তার কথা মেনে নেয়। পরদিন থেকে তারা দুজন মিলে ফ্রেডকে স্টক করতে শুরু করে আর জানতে পারে ফ্রেড একটি হোটেল রুম বুক করেছে। তারা দুজন সাথে সাথে প্ল্যান করে নেয় ডেভ ফ্রেডকে নিচে কথায় ফাঁসিয়ে আটকে রাখবে আর এই সুযোগে ন্যান্সি উপরে গিয়ে তার রুমের তদন্ত করবে। প্ল্যান অনুযায়ী ন্যান্সি উপরে চলে যায় আর রুমের ভিতরে কিছু ফালতু জিনিস দেখতে পায় যেগুলোর আসলে কোনো মিনিং নেই। অন্যদিকে নিচে দেব ফ্রেডকে কথায় ফাঁসিয়ে আটকে রাখতে পারে না, তাই সে তাড়াতাড়ি কল করে ন্যান্সিকে জানিয়ে দেয় ফ্রেড উপরে আসছে। ন্যান্সি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আসে আর কারে বসে তারা ডিসকাস করতে থাকে রুমে ন্যান্সি যেগুলো দেখতে পেয়েছে সেগুলোর কাজ আসলে কি। সেখানে ন্যান্সি একটি হ্যান্ড লক পেয়েছিল। দেব সব শুনে বলে নিশ্চয়ই তার কোনো অ্যাফেয়ার রয়েছে, আমাদের আর একটা কাজ করতে পারলেই হয়ে যাবে, বাস তার সাথে তার গার্লফ্রেন্ডের একটি ছবি তুলতে হবে। একটি প্রুফ পেলেই তুমি তাকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসবে। ন্যান্সি তাকে সহমত জানিয়ে বাসায় ফিরে আসে আর আবার সে সেই মডেলটি ভালো করে দেখতে থাকে। সে সেখানে একটি ফাইলও খুঁজে পায় যেটার মধ্যে ফ্রেডের বানানো প্রত্যেকটা ঘরের নকশা করা ছিল। এটা ন্যান্সির কাছে অনেক বেশি আজব লাগে। এরপর ন্যান্সি তার বানানো সেই কয়েকটা ঘরের হিস্ট্রি বের করে আর জানতে পারে এই প্রত্যেকটা ঘরে ডেড বডি পাওয়া গিয়েছিল এন্ড যার ডেড বডি পাওয়া গিয়েছে প্রত্যেকটা মানুষকেই মার্ডার করা হয়েছিল আর পুলিশ এখনো পর্যন্ত খুনিকে ধরতে পারেনি। এগুলো দেখে ন্যান্সি বুঝতে পারে ফ্রেড একজন সিরিয়াল কিলার। ন্যান্সি যখন এগুলো তদন্ত করছিল তখন ডেভ ফ্রেডের গাড়ির পিছু করছিল। পিছু করতে করতে সে একটি জঙ্গলে চলে আসে যেখানে একটি ঘর বানানো ছিল। ফ্রেড সেই ঘরটির ভিতরে যায়, সেখানে একটি মেয়েও ছিল। সেই মেয়েটির সাথে ফ্রেড ঘরের ভিতরে যায়। দেব বুঝতে পারে এটাই পারফেক্ট সময়, এখনই তার কিছু পিকচার নিতে হবে। সে তাড়াতাড়ি ক্যামেরা বের করে আর ছবি তোলার চেষ্টা করে। সে অনেকগুলো পিক তোলে কিন্তু সেগুলো তেমন ক্লিয়ার ছিল না, তাই সে ঘরটির একদম কাছাকাছি চলে যায় আর জানালা দিয়ে পিকচার তোলার চেষ্টা করে। তখন সে দেখতে পায় আসলে ফ্রেড সেই মেয়েটির ক্লোজ হয়নি, সে আসলে সেই মেয়েটিকে বেঁধে তার গলা কাটছিল। দেব এখানে বুঝতে পেরে যায় যে ফ্রেড একজন সিরিয়াল কিলার। দেব সেখানে এতটাই ভয় পেয়ে যায় যে সে সেখান থেকে নড়তে পর্যন্ত পারছিল না। তখনই ফ্রেড তাকে দেখে ফেলে। দেব সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ফ্রেড তাকে ধরে ফেলে। তাদের দুজনের মধ্যে অনেক মারামারি হয়। মারামারির এক পর্যায়ে ফ্রেড তাকে বলে আমি জানি তুমি ন্যান্সিকে পছন্দ করো আর তোমরা দুজন মিলে আমাকে স্টক করছো। এটা শুনে দেব অনেক ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে একটি নদীর কিনারায় চলে আসে। সেখানে সে একটি বোট দেখতে পায়। সে বোটটি তাড়াতাড়ি খুলতে থাকে যেন বোটের মাধ্যমে সেখান থেকে সে পালাতে পারে, কিন্তু তাকে ফ্রেড ধরে ফেলে আর গলা টিপে মারার
ফেলার চেষ্টা করে, কিন্তু ডেভ নিজেকে বাঁচাতে গিয়ে ফ্রেডের হাতে থাকা চাকুটি তার কাছ থেকে কেড়ে নিয়ে তার পেটে ঢুকিয়ে দেয়। এরপর ফ্রেড পানিতে পড়ে যায়। ডেভ মনে করে হয়তোবা সে ফ্রেডকে মেরে ফেলেছে আর সে তার প্রাণ বাঁচিয়ে ফেলেছে, এখন সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে এমন কিছুই হয়নি। এরপর সকাল হয়ে যায়। সে যেই কাপড়গুলো পরে ফ্রেডের মার্ডার করেছিল সেই কাপড়গুলো জ্বালিয়ে দেয়। এরপর সে শহরে গিয়ে নেন্সির সাথে কথা বলে। নেন্সি ডেভকে সবকিছু বলতে চাচ্ছিল, কিন্তু ডেভ তাকে জানায়, আমি কাল রাতে ফ্রেডকে হাতে নাতে ধরে ফেলেছিলাম আর অনেকগুলো ছবি তুলে তাকে দেখিয়ে বলেছিলাম আমাদের মাঝখান থেকে সরে না গেলে এগুলো সবাইকে দেখাবো। ফ্রেড তার সম্মান বাঁচানোর জন্য বলে তাদের মাঝখান থেকে সরে যাবে এবং সে তাদেরকে ছেড়ে কোথাও চলে গিয়েছে। এটা শুনে নেন্সি অনেক কষ্ট পায় আর বলতে থাকে, ফ্রেড তো সবসময় আমাকে বলতো সে আমাকে অনেক ভালোবাসে, তাহলে এতটুকু বিষয়ে সে আমাকে কিভাবে ছেড়ে চলে গেল। নেন্সি ডেভের কথা বিশ্বাস করে নেয় আর ডেভের সাথেই থাকতে শুরু করে। তবে তার মনে সবসময় একটি ভয় কাজ করতে থাকে যে ফ্রেড কোনো একদিন ফিরে আসবে আর তাকেও সেই সব মেয়েদের মতো মেরে ফেলবে যাদেরকে সে মার্ডার করেছিল। অন্যদিকে ডেভেরও মেন্টাল হেলথ ভালো ছিল না, কারণ সে প্রায়ই সেই রাতের স্বপ্ন দেখত যে রাতে সে ফ্রেডকে মেরেছিল। কিছুদিন পর তাদের শহরে একটি ফেস্টিভ্যাল ছিল যেখানে ন্যান্সি তার ছেলেকে নিয়ে এসেছিল। সেখানে তার ফ্রেন্ডসরা তাকে তার হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে তার হাজবেন্ড তো ভেকেশনে গিয়েছে। তখন তারা বলে, কেন তোমার হাজবেন্ড এখনো ফিরে আসেনি? আমি তো একটু আগে তাকে এখানে দেখেছিলাম। এটা শুনে ন্যান্সি অনেক ভয় পেয়ে যায়। সে চারদিকে ফ্রেডকে খুঁজতে থাকে আর সে ফ্রেডকে দেখতেও পায়। তখনই তার মাথায় আসে তার ছেলে কোথায়। সে তাড়াতাড়ি উঠে তার ছেলেকে এদিক সেদিক খুঁজতে থাকে। সেখানে ডেভও ছিল। ডেভ আজকে একটি গান নিয়ে এসেছিল। ন্যান্সি গানটি দেখে মনে করে হয়তোবা ডেভ তার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করছে, যেন তাদের দুজনের মাঝে আর কোনো বাধা না থাকে। ন্যান্সি অনেক রেগে যায় আর ডেভের সাথে ঝগড়া করে তার ছেলেকে নিয়ে বাসায় চলে আসে। ডেভও তাদের পিছে পিছে আসে। আসলে ডেভ আজকে ঠিক করেছিল যে সে সব সত্যি কথা ন্যান্সিকে বলে দিবে। ডেভ তাকে বলতে শুরু করে সেদিন রাতে সে যখন তার হাজবেন্ডের পিছু নিয়েছিল সে সেখানে তাকে একটি মেয়ের সাথে তো দেখেছিল ঠিকই, তবে সে সেই মেয়েটির ক্লোজ যায়নি। সে মেয়েটিকে চাকু দিয়ে খুন করছিল আর এই ভয়ঙ্কর দৃশ্যটি আমি দেখে ফেলেছি। আর এটা ফ্রেড বুঝতে পেরে যায় আর আমাকে সেখানে ধরে ফেলে। এরপর সে আমাকে খুন করার চেষ্টা করে। আমরা দুজন লড়াই করতে করতে একটি নদীর কিনারায় এসে পৌঁছাই। সেখানে আমি নিজেকে বাঁচাতে গিয়ে ফ্রেডের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিলাম আর ফ্রেড সেই পানিতে পড়ে গিয়েছিল। ন্যান্সি তাকে জানায় ফ্রেড এখনো মরেনি, সে তাকে ফেস্টিভ্যালে দেখেছে। আর এই সব কথোপকথন ন্যান্সির ছেলে শুনতে পেরে যায় আর সে জানতে পারে তার বাবা একজন সিরিয়াল কিলার। যাই হোক, ডেভ এদিকে ন্যান্সির কথা একটুও বিশ্বাস করে না। সে ভাবছিল হয়তোবা ন্যান্সি তার ছেলেকে বাঁচানোর জন্য তাকে মিথ্যা বলছে। ডেভের যেহেতু মেন্টাল হেলথ একদমই ভালো ছিল না, সে বলে আমি সবকিছু থেকে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আমি এখন পুলিশকে সারেন্ডার করব। এটা বলে সে পুলিশকে কল করতেই যাবে, তখন ন্যান্সি তাকে বাধা দেয় আর তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে তার মাথায় আঘাত পায় এবং রক্ত পড়তে থাকে। ন্যান্সি তাড়াতাড়ি বাইরে যায় আর তাকে বলে যায় তুমি একটু অপেক্ষা করো, আমি সাহায্যের জন্য কাউকে ডেকে আনছি। সে বাইরে গিয়ে দেখতে পায় সেখানে ফ্রেড চলে এসেছে আর ফ্রেডের কাছে তার ছেলেও ছিল। ফ্রেড তাকে একটি লেকের কিনারায় বসিয়ে তাকে বলে তুমি যা কিছু জেনেছো সব ভুলে যাও, চলো আমরা দুজন আবার রিস্টার্ট করি। সে আরো বলে আমি সবকিছু ছেড়ে দিব আর ভালো হয়ে যাব। ন্যান্সি ভালো ওয়াইফের মতো তার সব কথা মেনে নেয়। এরপর তারা তিনজন গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠেই ন্যান্সি ফ্রেডের কাছ থেকে বন্দুক নিয়ে তাকে গান পয়েন্ট করে আর তার ছেলেকে বলে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তার ছেলে গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে থাকে, তখনই ন্যান্সি গুলি চালিয়ে দেয়। যেহেতু ন্যান্সি প্রথমবারের মতো বন্দুক ইউজ করেছিল তাই সে ভালোভাবে সেটা চালাতে পারে না, যার ফলে গুলি ফ্রেডের গাল কেটে কান দিয়ে বের হয়ে যায়। ফ্রেড অনেক বেশি রেগে যায় আর সে ন্যান্সির উপর অ্যাটাক করে দেয়। এগুলো দূর থেকে ন্যান্সির ছেলে দেখতে পায়। সে বুঝতে পারে তার মা বিপদে আছে, তাই সে দৌড়ে সেদিকে আসে। সে পিছন দিয়ে ফ্রেডের উপর অ্যাটাক করে। এই সুযোগে ন্যান্সি তার জুতা খুলে ফ্রেডের মাথায় মারতে থাকে। সে তার জুতা দিয়ে এমন ভাবে মারে যার ফলে ফ্রেড সেখানে মারা যায়। ন্যান্সি গাড়ি থেকে বের হয়ে তার ছেলেকে জড়িয়ে ধরে। লাস্ট সিনে আমাদেরকে বলা হয় ন্যান্সি আর ডেভ বিয়ে করে নিয়েছে আর তারা তিনজন এখন সুখে শান্তিতে বসবাস করছে। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে বেল আইকন প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।